হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নিং। আমার নাম শুভদীপ কয়াল, আমার বাড়ি ডায়মন্ড হারবার। তো ইউটিউবের মাধ্যমে আমি মেডিকেলের যে ক্লাসগুলো করছিলাম, আজকে সেই ডাইজেস্টিভ সিস্টেমের আরেকটি ক্লাস আমি করাবো। তো প্রথমেই বলে রাখি যে এই কোর্সটা সম্পর্কে, তো যেহেতু আমি অফলাইন কোর্স করাই, অনলাইনের এই বছর কোনো রকম কোনো ব্যবস্থা আমি রাখিনি। তো সেই কারণে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টের কল আসে, স্যার যে আমাদের তাহলে অনলাইনে করালে সুবিধা হতো, কিন্তু মানে কিছু ইস্যুর জন্য এই বছর আমার কোনো অনলাইনে ব্যাচ নেই। তো ওভারঅল সবকিছু ভেবে লার্নিং চ্যানেলে আমি মেডিকেলের বিভিন্ন চ্যাপ্টারগুলো আবার করানোর চেষ্টা করছি। আমাদের রেসপিরেশনের 3টে ক্লাস হয়ে গেছে, ডাইজেস্টিভ সিস্টেমের 3টে ক্লাস হয়ে গেছে, আজকে 4 নম্বর ক্লাসটা করব। ঠিক আছে, তো এইভাবে আমরা আমি চেষ্টা করছি যতটা একটা একটা করে ক্লাসের মাধ্যমে সিলেবাসটাকে যতটা শেষ করে দেওয়া যায়। তো সেই ভেবেই আমার এই ভিডিওগুলো আসে। তো যারা যারা দূরে থাকে, যারা আসতে পারছে না, তাদের জন্যই মেনলি এই ভিডিওগুলো অর্গানাইজ করা হচ্ছে। আর অফলাইনে যারা, আমার বাড়ি ডায়মন্ড হারবার, অফলাইনে যারা আছে তারা তো অবশ্যই আমার বাড়িতে চলে আসে, নইলে আমি সরিষাতেও পড়াই। কিন্তু যারা আসতে পারছে না, শুধুমাত্র তাদের জন্য কথাটা ভেবেই এই ইউটিউবে কিন্তু আসা। লকডাউনের আগে আমি ইউটিউব চ্যানেলে কি হয়, আমি বিভিন্ন ক্লাস করাতাম, যেগুলো খুব অসুবিধা হতো, কল আসতো সেই ছোট ছোট ভিডিও করে। কিন্তু এইবারে আমি পুরো সিরিজটা, যেটাকে আমি নাম দিয়েছি যে মাস্টার কোর্স, মানে এইটা যদি কেউ করে, সে অন্য জায়গায় যদি পড়ে তাতেও অসুবিধা নেই। সে যদি অন্য কোনো জায়গায়, একটা স্টুডেন্ট বায়োলজি পড়ছে অন্য স্যারের কাছে, সে যদি এই ক্লাসটা করে, তার কিন্তু অনেকটা হেল্পই হবে। কারণ এখানটায় কি হচ্ছে, একটা ভিডিওর মাধ্যমে অনেকটা পরিমাণ একটা অল্প সময়ের মধ্যে আমি রিকভার করার চেষ্টা করছি। এর ফলে কি হচ্ছে, তার রিভিশনের সময় সুবিধা হবে, প্লাস একটা সুবিধা হতে পারে, যখনই অন্য একটা ক্লাস সে করছে, অবশ্যই সে কিছু না কিছু তো নতুন শিখবে। বা যদি তার মনে হয় যে যেগুলো করানো হচ্ছে সেগুলো সবই সে মোটামুটি ওভারঅল জানে, তাই তার প্রিপারেশনটা তাহলে ঠিকঠাক মতোই চলছে। তো সব দিক থেকে যদি দেখা যায়, এই ক্লাসটা যারা দূরে আসতে পারছে না তারাও করতে পারে, আশেপাশে যারা আছে তারাও যদি রিভিশনের জন্য করে, আমার স্টুডেন্টও বেশ কিছু স্টুডেন্ট আছে যারা এই ক্লাসগুলো রিভিশনের জন্য করছে আর কি। তো সেই কারণেই আমি এই ক্লাসটাকে ধীরে ধীরে চেষ্টা করছি এই সপ্তাহে একদিনের জায়গায় 2-3টে করে ক্লাস দিয়ে আরো যতটা তাড়াতাড়ি সিলেবাসে এন্ডিং এ আমরা যেতে পারি। তো আজকে সেই ডাইজেস্টিভ সিস্টেম আজকে ক্লাস করাবো। আজকে ডাইজেস্টিভ সিস্টেমে যেটা শুরু করবো সেটা হচ্ছে ডাক্ট সিস্টেম, লিভার অ্যান্ড প্যানক্রিয়াস। ঠিক আছে, আশা করি সকলে ভালো আছো, আগের ক্লাসগুলো তোমরা করেছো। তো চেষ্টা করবে ক্লাসগুলো প্রথম থেকে করার, কারণ হঠাৎ করে মাঝখান থেকে যদি একটা ভিডিও তুমি দেখতে স্টার্ট করো, তাহলে অসুবিধা কি হবে, আগের ক্লাসে কি করা হয়েছে তুমি সেটা তাহলে জানতে পারছো না। আর একটা ক্লাসের ভিতরে কি আছে, ডেসক্রিপশনে গেলেই তুমি পুরো ডিটেলে জেনে যাবে যে এই ক্লাসে কি কি করানো হয়েছে। বা আগের যে ভিডিওস গুলো আছে তার লিঙ্ক কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তোমরা লিঙ্ক ফলো করে যদি ক্লাসটা প্রথম থেকে করো, তাহলে সুবিধা হবে কি, পুরো একটা রিদেম মেনটেন করছে আর কি। মানে ক্লাসটা আজ এতটা করলাম, তারপরে এইটা, তারপরে এইটা, হঠাৎ করে 3 নাম্বার ভিডিওটা দেখলে তার মেবি মনে হতে পারে যে এইটা মিসিং আছে বা ওইটা মিসিং আছে। তো প্রথম থেকে করলে সেটা সুবিধা হবে। আর যেহেতু কোর্সটা সবে স্টার্ট করেছি, যে কোনো নতুন স্টুডেন্ট কিন্তু আমার সাথে জয়েন হতে পারে। এই লার্নিং কি আমার সাথে যদি সে জয়েন হয়ে যায়, মানে কন্টিনিউয়াসলি আমাদের যত ভিডিও আসবে সে একটা একটা করে যদি দেখতে থাকে, তার এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তার অনেকটাই হেল্প হবে। মানে এখানে যথেষ্ট ডিটেলে করানোর চেষ্টা করছি, এনসিআরটি থেকেও বেশ কিছু জায়গায় এক্সট্রা যেগুলো দিলে পরীক্ষায় আসে, সেই কথাটা ভেবেই আমার এই ক্লাসগুলো কিন্তু করানো। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এই ভিডিওটা দেখবে ফার্স্ট টাইম, তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে। কেননা কয়েকদিন আগেই আমাকে বেশ কিছু স্টুডেন্ট পার্সোনালি আমাকে মেসেজ করেছিল, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছিলাম। তো সেখানে ওরা বলছিল, স্যার যদি একটু লাইভে আসেন বা যদি আমাদের এমসিকিউ যদি করিয়ে দেন তাহলে সুবিধা হয়। তো এবার লাইভে আসতে গেলে আমাদের তো 1000 সাবস্ক্রাইবার লাগবে, সেখানে আমার 1000 সাবস্ক্রাইবার নেই। এবারে কি হয়, যদি সবাই সাবস্ক্রাইব করে বা আদার্স আরো ফ্রেন্ডদের সাথে যদি শেয়ার করে, যদি সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে কিন্তু আমরা লাইভে করতে পারবো। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, এটা তো আমার হাতে নেই যে কে সাবস্ক্রাইব করবে কি কে করবে না। যার ভালো লাগবে ভিডিওটা দেখে, তার যদি মনে হয় যে আমার এই ভিডিওটা দেখে কিছু শিখলাম বা হেল্প হলো, তাহলে কি হবে, সে সাবস্ক্রাইব করবে। আর চেষ্টা করবে যত ফ্রেন্ড আছে আদার্স যেই স্কুলেই পড়ো না কেন, বিভিন্ন জায়গা থেকে যারা দেখছো, তারা অন্যান্য ফ্রেন্ডদের সাথে যদি শেয়ার করে দাও, তাহলে কি হবে, তারা যদি সাবস্ক্রাইব করে বা আরো 5 জনকে শেয়ার করে, তাহলে কি হবে, ক্লাস যেটা ফ্রিতে, একদম পুরোপুরি ফ্রিতে, ইউটিউবে প্রচুর ক্লাসই ফ্রিতে আছে, আমি বলছি না যে এটা আমার একারই ক্লাস ফ্রিতে হচ্ছে। তো আমি আমার দিক থেকে বলতে পারি, যেটা আমি যে ফ্রিতে এই ক্লাসটা অর্গানাইজ করেছি, এটা কিন্তু যে কোনো স্টুডেন্ট যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, তার কিন্তু 100% উপকার হবে। মানে এখানটায় শুধু বোর্ডের সামনে এলাম, করিয়ে দিলাম, চলে গেলাম, ব্যাপারটা না। মানে একদম ধরে ধরে ডায়াগ্রাম ওয়াইজ পয়েন্টিং ধরে ধরে যতটা পসিবল আমার পক্ষে টাইম বার করে অফলাইন ব্যাচটাকে ম্যানেজ করে, ততটাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। যে যেদিনই যে ক্লাসটা করানো হচ্ছে, যতটা ডিটেলে দেওয়া যায় আমি করছি। আশা করি সবাই ভালো আছো।
আগের ক্লাসগুলো তোমরা করেছো, যারা আমার সাথে কন্টিনিউয়াসলি এই ক্লাসগুলো একটার পর একটা করে যাচ্ছে তাদের অনেকেরই ভালো লাগছে। তো সকলকে নিয়ে আবার স্টার্ট করা হোক আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের নেক্সট ক্লাস। সেটা হলো আমরা আজকে যেটা পড়বো দ্য ডাক সিস্টেম, লিভার অ্যান্ড প্যানক্রিয়াস। তাহলে এই যে আমাদের ডাক সিস্টেম, এক সেকেন্ড দেখুন, হ্যাঁ এই যে আমাদের ডাক সিস্টেম, এই ডাক সিস্টেম সম্পর্কে আমরা পড়বো ডাক সিস্টেম, লিভার অ্যান্ড প্যানক্রিয়াস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কেননা এই ডায়াগ্রামটা তুলে দিয়ে অনেক সময় মেডিকেলে কোশ্চেন দেয়, বলে দিল একটা ডায়াগ্রামটা দিয়ে বললো এটা এ বি সি ডি দিয়ে দিল, চারটে দিয়ে বলবে চারটে কোনটা কি অপশন দিয়ে দেবে। এই ডায়াগ্রামটা যদি কেউ 10 ইয়ার্স ফলো করে তারা জানে যে এই ডায়াগ্রাম থেকে কোশ্চেন কিন্তু অনেক বাড়ি এসছে এবং এর থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। তো সেই জন্য আমাদের এই ডাক্তার সিস্টেমটা কিন্তু একটু ডিটেলে জানতে হবে। ডাক্তার সিস্টেম হয়ে গেলে আমি ঢুকবো প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসে কি করবো, প্যানক্রিয়াসের মধ্যে কোন কোন সেল দেখতে পাওয়া যায়, প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড কেন বলা হয়, ঠিক আছে, ওভারঅল তার ডায়াগ্রাম পড়বো বা যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলো আমরা দেখবো। তো তার আগে আমরা দেখে নিই ডাক্তার সিস্টেম। দেখো এইটা হচ্ছে আমাদের লিভার। আগের দিন হচ্ছে লিভার পুরো ডিটেলে করানোর চেষ্টা করেছি, যতটা পসিবল করিয়ে দিয়েছি। তো তোমরা লিভারটা আগের ভিডিও থেকে পেয়ে যাবে। লিভারের হিস্টোলজি করানো হয়েছে, লিভার লোবিউলের স্ট্রাকচার করানো হয়েছে, লিভারের ভিতরে যে হেপাটোসাইটস আছে তার ভিতরে কি কি লিভার ফাংশনিং করছে সেগুলো সবই ডিটেলে করানো হয়েছে। লিভারের ফাংশনটা পুরোটাই ধরে ধরে করানো হয়েছে। আরো অনেক কিছু আর আগের ক্লাসগুলোয় অনেক কিছু হয়েছে ডাইজেশনে। আমাদের টাং হয়ে গেছে, আমাদের পুরো টিথ পুরোপুরি কভার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম স্যালাইভারি গ্ল্যান্ড, পুরো তাদের গ্ল্যান্ডের সাথে তার যে ডাক্তার সিস্টেম সেখানেও সেইটা করিয়ে দিয়েছে যে কোন আমাদের কোন গ্ল্যান্ডের সাথে কোন ডাক্তার লেগে আছে। যেহেতু এটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে সেগুলো সবই কিন্তু আগের ভিডিওতে কভার করা আছে। তো আজকের আমরা সেই রকম আরেকটা ডাক্তার সিস্টেম পড়বো, কোথা থেকে কোন ডাকটা গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের লিভার। লিভারকে বলা হয় লার্জেস্ট গ্ল্যান্ড। এও বলেছিলাম লার্জেস্ট অর্গ্যান যদি হয় তাহলে কিন্তু সেটা হবে স্কিন, আর লার্জেস্ট গ্ল্যান্ড বললে তখনই কিন্তু সেটা হবে লিভার। আর যদি অপশনের লার্জেস্ট অর্গ্যানে স্কিন না থাকে তখন কিন্তু আমরা লিভারে যাব, কারণ লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি, এর প্রচুর ফাংশন আছে। এবার এই যে লিভার, লিভারের কাজ কি, বাইল জুস তৈরি করা, আগের দিন হয়েছে। লিভারের কাজ হচ্ছে আমাদের বাইল জুস ফরমেশন করা। লিভার বাইল জুস তৈরি করে ফরমেশন করার পরে সে কিন্তু লিভারে স্টোর করতে পারে না, তাহলে কন্টিনিউয়াসলি যে বাইল ফরমেশন হচ্ছে তাহলে সেটা গেল কোথায়, সেই লিভারের সাহায্যে বাইলটা এসে স্টোর হয় আমাদের গল ব্লাডারে। তো গল ব্লাডারে বাইলটা স্টোর হয়ে সেটা কনসেন্ট্রেট হয়, কারণ কনসেন্ট্রেট না হলে আবার ফ্যাটের ইমালসিফিকেশন করতে পারবে না। তো কনসেন্ট্রেট হওয়ার পরে যখন যেটা দরকার, ইভেন আমাদের হরমোনও সম্পর্কে জানতে হবে। ডাইজেস্টিভ বিভিন্ন হরমোন আছে যে হরমোনগুলো আমাদের ডাইজেশনটাকে পুরোপুরি কন্ট্রোল করছে, মানে শুধুমাত্র এনজাইম কিন্তু কাজটা করছে না, একটা এনজাইম যে আছে তার ফাংশনের জন্য কোনো না কোনো হরমোনের অ্যাক্টিভেশন আছে। তো হরমোন নিয়ে আমরা একটা ক্লাস করব পুরো ডিটেলে। তো আগে এখানে দেখে নাও, লিভার যে আমাদের বাইলটা তৈরি করলো সেটা কিন্তু এসে স্টোর হয় গল ব্লাডারে। গল ব্লাডারে যাওয়ার পরে এইটা কনসেন্ট্রেটেড হয়, তারপরে বিভিন্ন এই যে আমাদের ডাক্টের মাধ্যমে সেটা ডিওডিনামে কিন্তু অ্যাক্টিভেট হয়, বা ডিওডিনামে গিয়ে রিলিজ করে এবং সেখানে সেটা ফাংশনিং গুলো করে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিওডিনাম। এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন যেটা আছে তার ফার্স্ট পার্ট। স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ডিওডিনাম। সেই ডিওডিনামে বাইল জুসটা রিলিজ হয়। সে কিভাবে রিলিজ হয়, কখন হয়, সে আমরা পরে দেখবো। তো এখন আমরা ডাক্তার সিস্টেমটা দেখি। এই যে লিভার, লিভারে দেখো আমি বলেছিলাম আমরা যখন কোনো একটা ছবি আঁকবো, এটা লিভার, তো তাহলে আমরা কিন্তু এটা রাইট করতে পারবো না, এটাকে আমরা লিখতে আমাদের, এটা হচ্ছে আমরা কি লিখবো, এটা লিখবো লেফট, এটা কি লিখবো আমরা লেফট, আর রাইট কাকে লিখবো, এই দিকটাকে লিখবো রাইট। কেন, আমরা যখন এইভাবে দাঁড়াবো তখনই আমার এইটা লেফট হয়, তার মানে এই দিকটা লেফট হবে। তাহলে এই যে লিভারের দুটো চ্যানেল দেখতে পাচ্ছ, এই একটা একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে আমাদের রাইট। লেফট অ্যান্ড রাইট হেপাটিক ডাক্ট যেটা বেরিয়েছে লিভার থেকে, লিভার যে বাইলটা প্রডিউস করলো, লিভারের লোবিউলসে যে বাইলটা প্রডিউস হলো, সেই বাইলটা এই দুটো ডাক্টের মাধ্যমে আসছে। তাহলে এটা একটা আসছে আমাদের লেফট সাইড থেকে, একটা রাইট সাইড থেকে। তাহলে এই যে ডট ডট দেয়া না, এই যে ডটেড লাইন এই জন্য দিয়েছি, দেখো প্রত্যেকটা জায়গায় আমি পার্ট পার্ট করে আলাদা আলাদা সেট দিয়েছি। কেন, তাহলে তোমরা বুঝতে পারবে কোন জায়গাটায় জয়েনিং হচ্ছে এবং জয়েনিং হওয়ার জন্য কোন জায়গাটার কি নাম, বুঝে গেল, কোন জায়গাটায় জয়েনিং হচ্ছে এবং তার কি নাম, ডিফারেন্ট নাম আছে। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে আসছে আমাদের এটা লেফট, এটা রাইট, তাহলে লেফট আর রাইট হেপাটিক ডাক্ট, এই যে লেফট এন্ড রাইট হেপাটিক ডাক্ট সেটা একসাথে জয়েন করছে। যখন সেটা জয়েন করছে তখন সেটাকে বলা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। তাহলে বুঝতে পারলে,
তাহলে লেফট অ্যান্ড রাইট যে হেপাটিক ডাক্ট আছে সেই দুটো যখন জয়েন করছে তখন এটা হয়ে যাচ্ছে আমাদের কমন হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট। তাহলে এই যে কমন হেপাটিক ডাক্টে নেমে এলো, আসার পরে দেখো কি করছে, এই ডাক্টটি থেকে বাইলটা নিচে না এনে এটা উপরের দিকে গিয়ে স্টোর হচ্ছে কোথায়, গল ব্লাডারে। তাহলে বাইলটা প্রডিউস হলো লিভারে, লেফট অ্যান্ড রাইট হেপাটিক ডাক্ট থেকে বাইলটা এলো, এসে তারা কি করলো, জয়েন করলো কমন বাইল ডাক্টে, এই আমাদের কমন হেপাটিক ডাক্ট। এই যে কমন হেপাটিক ডাক্টে এলো, তারপরে সেটা চলে গেল আমাদের গল ব্লাডারে, ঠিক আছে। এই যে গল ব্লাডার যেখানে হচ্ছে বাইল জুসটা কনসেন্ট্রেট হয়, সেই গল ব্লাডার যে ডাক্ট আছে তার নাম হচ্ছে আমাদের সিস্টিক ডাক্ট। এরকম এর নাম হচ্ছে আমাদের সিস্টিক ডাক্ট। তাহলে গল ব্লাডারে যে ডাক্ট আছে তার নাম হচ্ছে কি, সিস্টিক ডাক্ট। তাহলে এবারে দেখো, তাহলে তিনটে ডাক্ট আমরা জানলাম, একটা লেফট এন্ড রাইট হেপাটিক ডাক্ট, একটা কমন হেপাটিক ডাক্ট, একটা হচ্ছে সিস্টিক ডাক্ট। এবারে নেক্সট স্টেজে দেখো, এই যে আমাদের কমন হেপাটিক ডাক্ট আর এইদিকে হচ্ছে আমাদের এই যে কমন হেপাটিক ডাক্ট আর এইদিকে সিস্টিক ডাক্ট, এই দুটো যখন জয়েন হয়ে নামছে, দেখো রেড কালারে দিয়েছি, এই যখন জয়েন হয়ে নামছে তখন নাম কিন্তু কমন বাইল ডাক্ট। ওটা ছিল কমন হেপাটিক ডাক্ট, এটার নাম হয়ে গেল কমন বাইল ডাক্ট। কি নাম হয়ে গেল, কমন বাইল ডাক্ট। তাহলে বুঝতেই পারছো, তাহলে এটা লেফট এন্ড রাইট হেপাটিক ডাক্ট, সেটা এলো কমন হেপাটিক ডাক্টে, তারপরে সেটা কার সাথে কানেক্ট করলো, সেটা হচ্ছে সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট দুটোকে একসাথে কি বলা হলো যখন নামছে, সেটাকে বলা হচ্ছে কমন বাইল ডাক্ট। তাহলে বাইলটা তাহলে এখান থেকে কনসেন্ট্রেট হবার পরে যখন হরমোনাল ইনফ্লুয়েন্স যাবে তখন কিন্তু এটা কন্ট্রাকশন করবে, গল ব্লাডার এই পাইপটা সিস্টিক ডাক্ট থেকে নামবে, তখন এই চ্যানেল দিয়ে যখন নামছে এই রেড কালারের, এর নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। এবারে আরেকটা জিনিস দেখো, এই বাইল ডাক্টটা কিন্তু এবারে কমন বাইল ডাক্টটা পুরোপুরি দেখো প্যানক্রিয়াসে কিন্তু ঢুকে গেল। প্যানক্রিয়াসের নিজস্ব একটা ডাক্ট আছে, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই দেখতেই পাচ্ছ গ্রিন কালারের দেয়া ডট 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 সেট দেয়া, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা তোমরা দেখছো, প্যানক্রিয়াটিক ডাক্টের আরেকটা নাম হচ্ছে ডাক্ট অফ উইটসন। তা ডাক্ট অফ উইটসন কেন বলা হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ডাইজেস্টিভ এনজাইম কিন্তু প্যানক্রিয়াস কিন্তু রিলিজ করে। এটা মনে রাখতে হবে, টোটাল যে প্যানক্রিয়াটিক জুস বেরোয় না, প্রায় 60 থেকে 70% ডাইজেশন কিন্তু প্যানক্রিয়াস নিজের দায়িত্বে করায়। সেই জন্য কারোর যদি প্যানক্রিয়াসকে কেটে বাদ দেওয়া হয় বা প্যানক্রিয়াস যদি ইনফেকশন হয়ে যায়, তার কিন্তু অনেক প্রবলেম হয়, তো ইভেন অনেক সময় কোল্যাপস করে যায়, মারাও যায় আর কি। তো এই যে প্যানক্রিয়াটিক ডাক্ট, তাই একে বলা হচ্ছে ডাক্ট অফ উইটসন। এই প্যানক্রিয়াটিক ডাক্ট এবার কার সাথে জয়েন করছে, কমন বাইল ডাক্টের সাথে। তাহলে প্যানক্রিয়াটিক ডাক্ট কমন বাইল ডাক্টের সাথে জয়েন করলো, করে দেখো এখানে একটা সেট দেওয়া আছে পুরো ডিপ কালারে, এইটা তৈরি করছে। তাহলে এটার নাম কি, হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। তাহলে বুঝতে পারলে এক একটা চ্যানেল কি করে, মানে সবগুলো চ্যানেল মিলে একসাথে ওপেন হচ্ছে ডিওডি নামে। তাহলে এটার নাম কি, হেপাটিক অ্যাম্পুলা। এই যে লেখা আছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, হেপাটিক অ্যাম্পুলা, হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। হেপাটো মানে হচ্ছে আমাদের অবশ্যই লিভারকে ডিনোট করা হচ্ছে, মানে যেটা লিভার থেকে এলো, আর প্যানক্রিয়াস হচ্ছে প্যানক্রিয়াসের ডাক্ট, দুটোকে একসাথে বলা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। তাহলে বুঝতে পারলে, তাহলে প্রথমে ছিল লেফট এন্ড রাইট হেপাটিক ডাক্ট, তারা জয়েন করে করলো কমন হেপাটিক ডাক্ট, সেই কমন হেপাটিক ডাক্ট সিস্টিক ডাক্টের সাথে জুড়ে তৈরি করলো কমন বাইল ডাক্ট, সেই কমন বাইল ডাক্ট প্যানক্রিয়াসের ভিতরে ঢুকে গেল, প্যানক্রিয়াসে গিয়ে কি করলো, প্যানক্রিয়াটিক যে ডাক্ট আছে তার সাথে জয়েন করলো, করার পরে এটা যে তৈরি করলো এটাকে বলা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। তাহলে এই যে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা থেকে বাইলটা কিন্তু এখানটায় সিক্রেশন করবে। শুধু তাই নয়, আমাদের প্যানক্রিয়াটিক ডাক্টের ভিতর থেকে প্যানক্রিয়াস টোটাল যে এনজাইম তৈরি করবে সেটাও কিন্তু হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা দিয়েই কিন্তু ডিওডিনামে রিলিজ করবে। তো এখানে একটা আমাদের স্প্রিংটার অফ বডি লাগানো আছে, সেটা আসবো নেক্সট ফটোতে আসবো আমরা, যখন হচ্ছে এই প্যানক্রিয়াস সম্পর্কে একটু ডিটেলে দেখবো তখন ওটা দেখিয়ে দিচ্ছি কোথায় থাকে। তো এটা হলো আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট, হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। ঠিক এবারে দেখো ব্যাক সাইড থেকে এই যে আমাদের কমন বাইল ডাক্ট আছে তার ব্যাক সাইড থেকে একটা চ্যানেল বেরিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ডিওডি নামে ওপেন করছে। তার নাম হচ্ছে, এই চ্যানেলটা কোথায় গেল, এর নাম হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। এর আরেকটা নাম আছে ডাক্ট অফ স্যান্টোরিনি, ঠিক আছে, ডাক্ট অফ স্যান্টোরিনি। তো অতটা ইম্পর্টেন্ট নয় বলে এখানে আর দিইনি। তো যেটা হচ্ছে আমাদের অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা দেখো ব্যাক সাইড থেকে হয়ে আসছে, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ স্যান্টোরিনি। তাহলে এর নাম হচ্ছে ডাক্ট অফ উইটসন। তো ওভারঅল হচ্ছে এই আমাদের লিভার আর প্যানক্রিয়াসের ডাক্টার সিস্টেম। এবারে দেখো যে জায়গাটা ওপেন হচ্ছে না, এই এক একটা ছোট ছোট ট্রাম খুব ইম্পর্টেন্ট, এই যে জায়গাটা ওপেন হচ্ছে তাহলে এটার একটা নাম আছে, আবার এই যে ডাক্ট এখানটা ওপেন হচ্ছে এরও একটা নাম আছে। তো এই ডাক্টটার নাম হচ্ছে মেজর ডিওডিনাল প্যাপিলা,
আর এর নাম হচ্ছে মাইনর ডিওডিনাল প্যাপিলা। বোঝা গেল? মেজর ডিওডিনাল প্যাপিলা, মাইনর ডিওডিনাল প্যাপিলা। তাহলে এটা গল ব্লাডার, এটা লিভার, এটা প্যানক্রিয়াস, এটা হচ্ছে ডিওডিনাম। তাহলে ওভারঅল এদের ভিতরে যে টোটাল ডাক্তার সিস্টেমটা আছে তাকে বলা হয় দ্য ডাক্তার সিস্টেম অফ লিভার এন্ড প্যানক্রিয়াস। তোমরা এই ফটোটা দেখে নাও, দেখলে দেখো তোমাদের আই থিঙ্ক পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন ডাক্তার কি নাম এবং কে কার সাথে জয়েন করে এটা তৈরি করছে। নয় আরেকবার বলে দিচ্ছি, লেফট অ্যান্ড রাইট হেপাটিক ডাক একসাথে তৈরি করলো কমন হেপাটিক ডাক। সেই কমন হেপাটিক ডাক যখন সিস্টিক ডাক্টের সাথে ফিউজ হচ্ছে তখন তার নাম হচ্ছে কমন বাইল ডাক। এই কমন বাইল ডাকটা এবারে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে লেগে যাচ্ছে, গিয়ে তৈরি করছে আমাদের হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। আর প্যানক্রিয়াসের ব্যাক সাইড থেকে আরো একটা ডাক ডিওডিনামে রিলিজ করছে, তার নাম হচ্ছে আমাদের অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক বা ডাক্ট অফ স্যান্টোরিনি, সেটা দেখতে পারো। আর যে জায়গায় ওপেন হচ্ছে তার নাম, এটা হচ্ছে মেজর ডিওডিনাল প্যাপিলা, এটা হচ্ছে মাইনর ডিওডিনাল প্যাপিলা। দেখো কি অসুবিধা আছে বলবে। এবার দেখো আমরা যে প্যানক্রিয়াসের ওই ডাক্তার সিস্টেমটা দেখলাম, এবার হচ্ছে প্যানক্রিয়াসটা আমরা দেখে নেবো। কারণ প্যানক্রিয়াসকে কি বলা হয়? প্যানক্রিয়াসকে বলা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। তাহলে প্যানক্রিয়াসকে কি বলা হয়? প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড। কেন এটাকে মিক্সড গ্ল্যান্ড বলা হয় সেটা দেখবো। তো এই হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, যেটা ডিওডিনামে অ্যাটাচ হয়। ডিওডিনাম, ঠিক আছে। তো প্যানক্রিয়াসের ভিতরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা একটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের পোর্শন। আর এদিকে আদার যে সেলগুলো স্প্রেড হয়ে আছে সেগুলো তো সবই আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেটা হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, দেখতে পাচ্ছ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তা এর আন্ডারে যেগুলো পড়ছে সেগুলো সব হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে এরা হরমোন সিক্রেশন করে। যে গ্ল্যান্ড হরমোন সিক্রেশন করে আর যে গ্ল্যান্ডে ডাক থাকে না, মানে ডাকলেস গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডে ডাক থাকে না ডাকলেস গ্ল্যান্ড, তাকেই কিন্তু বলা হয় আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্রিভিয়াস ক্লাসে পড়ানো হয়েছে, সেখানে দেখলে দেখতে পাবে এই যে আমাদের আলফা সেল, এখান থেকে বেরোয় কে? গ্লুকাগন। বিটা সেল কে বেরোচ্ছে? কে সিক্রেশন হচ্ছে এখান থেকে? ইনসুলিন। এই আমাদের ডেল্টা সেল কে সিক্রিট করছে? সোমাটোস্ট্যাটিন। এদিকে পিপি সেল এখান থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ইটা সেল এখান থেকে বেরোচ্ছে কে? ঘেরেলিন। এই যে আমাদের ঘেরেলিন, এটা হচ্ছে আমাদের হাঙ্গার হরমোন, মানে এই ঘেরেলিনকে বলা হয় হাঙ্গার হরমোন। এবার আমাদের খিদে পেয়েছে কি পাইনি সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে এই হরমোনের সিক্রেশনের উপরে। যদি এই হরমোন সিক্রেট করে তার মানে আমাদের খিদে পাবে, মানে এটা আমাদের খিদে পাওয়ার যে সেন্সেশন সেটা হচ্ছে দেয় এই ঘেরেলিন হরমোন। ঠিক আছে, তাহলে এই টোটাল 1 2 3 4 5 পাঁচটা সেল থেকে আমরা কি কি রকমের হরমোন বেরোয় তাহলে দেখলাম। তাহলে আলফা সেল থেকে গ্লুকাগন সকলে জানে, আগের আগের যে ক্লাস হয়েছে সেখানেই করানো হয়েছে। গ্লাইকোজেনকে ব্রেকডাউন করে গ্লুকোজে, সেটা হচ্ছে আমাদের গ্লুকাগন। আর বিটা সেল থেকে বেরোয় ইনসুলিন, ইনসুলিনে কি হয়? লিভারে গ্লুকোজ গুলো গ্লাইকোজেনে ট্রান্সফার করে। তারপরে কি হয়েছে? ডেল্টা সেল সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনের ফাংশন হচ্ছে আলফা সেল আর যে বিটা সেল আছে তাদের ফাংশনটাকে কন্ট্রোল করা। তাহলে আলফা সেল বিটা সেলের ফাংশনটাকে কন্ট্রোল করে কে? সেটা হচ্ছে আমাদের সোমাটোস্ট্যাটিন, মানে স্লো ডাউন করে দেয়, মানে ইনহিবিটরের আমাদের ইনডিউসারের মতো কাজ করে, মানে এটা স্লো ডাউন করে দেয়। এবারে বলছে আমাদের পলিপেপটাইড সেল, এটা প্যানক্রিয়াটিক পেপটাইড, আর ইটা সেল হচ্ছে আমাদের ঘেরেলিন। তাহলে এই যে পুরো ডিপার্টমেন্টটা মাত্র এটা হচ্ছে অনলি 1% থাকে, কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অনলি 1%ই থাকে, যেটা আমাদের প্যানক্রিয়াসে স্প্রেড হয়ে থাকে। তো এটা হলো আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের পোর্শনে পড়ে। এবারে যদি দেখা যায় এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কে পড়ে? 1 নম্বর হচ্ছে আমাদের ট্রিপসিনোজেন, 2 নম্বর হচ্ছে কাইমোট্রিপসিনোজেন, 3 নম্বরে আছে আমাদের প্রোকার্বক্সি পেপটাইডেস, আর 4 নম্বরে আছে পোইলাস্টেস। তাহলে এই যে এনজাইম গুলো আছে, এবার এগুলো এনজাইম কিন্তু এগুলো সব কিন্তু হরমোন। তাহলে এতে কি বের হচ্ছে? এগুলো সব হচ্ছে হরমোন। আর এগুলো যেগুলো রিলিজ হচ্ছে এগুলো সব কিন্তু আমাদের এনজাইম। তাহলে এমন একটা গ্ল্যান্ড যেখান থেকে এনজাইমও সিক্রেশন হচ্ছে আবার হরমোনও সিক্রেশন হচ্ছে, তাই প্যানক্রিয়াসকে বলা হয় প্যানক্রিয়াস ইজ এ মিক্স গ্ল্যান্ড। বোঝা গেল? আর এদিকে আমি বলেছিলাম তাহলে এইটা কি ডাক? এটা প্যানক্রিয়াটিক ডাক, আগের স্লাইডেই হয়েছে, এটা প্যানক্রিয়াটিক ডাক। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এটা কি ছিল?
এটা ছিল কমন বাইল ডাক্ট। আর এটা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা ছিল। এটা কি ছিল? হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। এই হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা থেকে তাহলে বিভিন্ন এনজাইম এনজাইম গুলো কি করে? রিলিজ করে। এবারে সেই জন্য অ্যাম্পুলার মুখে, হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলার মুখে একটা স্পিংটার থাকে, তার নাম হচ্ছে স্পিংটার অফ ওডি। এই স্পিংটারটা ঠিক করবে কত পরিমাণ এনজাইম এখানে সিক্রেশন করবে আর কতটা হয়ে যাওয়ার পর ওটা বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে স্পিংটার অফ ওডি, যেটা আমি আগের স্লাইডে বলছিলাম যে এখানে একটা স্পিংটার থাকে, তার নাম কি? স্পিংটার অফ ওডি। তাই ওভারঅল তাহলে এনজাইম এবং হরমোন দুটো থাকার জন্য এটাকে আমরা বলি প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড। নেক্সট স্লাইডে দেখবো এই যে এনজাইম গুলো আছে এদেরকে কি করে অ্যাক্টিভিটি হয়, অ্যাক্টিভেশনটা কি করে হয়। তাহলে অ্যাক্টিভেশন হয়, এখানেই বলে দিই, এখানে হচ্ছে আমাদের, এবারে এইগুলো মুছে দিচ্ছি আমি। এবারে অ্যাক্টিভেশন হয় এগুলো কি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে। যেরাম আমি করিয়েছিলাম, যতদূর আমার আগের ক্লাসে মনে আছে, পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে কে? পেপসিন। তাহলে পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে এইচসিএল। তাহলে এইচসিএল হরমোনটা পেপসিনোজেন যেটা স্টোমাকে রিলিজ করেছিল তাকে অ্যাক্টিভেট করে পেপসিনে ট্রান্সফার করেছিল, যেটা কি হয়েছিল? প্রোটিন ব্রেকডাউনে হেল্প করে। ঠিক আমাদের এই যে ট্রিপসিনোজেন, এরাও কিন্তু আমাদের প্রোটিন ব্রেকডাউনে হেল্প করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এইখানটাতে পিএইচ ভ্যালু হবে কিন্তু 7.8। এখানে পিএইচ ভ্যালু হবে 7.8, কারণ এখানে ফ্যাটের ডাইজেশনটা অবশ্যই করাতে হবে। তাহলে ফ্যাটের ডাইজেশন করতে গেলে সেটা অ্যালকালাইন মিডিয়াম লাগবে। কি করে ডাইজেশন হয় পুরো ডিটেলে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পুরো বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে কিভাবে হয় সেটা একটা স্লাইডে আমি কভার করব, যে প্রোটিনের ডাইজেশন, কার্বোহাইড্রেট ডাইজেশন, ফ্যাটের ডাইজেশন। সেই জন্য এখানে আমি ডিটেলে আসছি না যে কিভাবে ডাইজেশন হয়, এখানে আসছি। তাহলে এই এনজাইম গুলো যেগুলো প্যানক্রিয়াস থেকে রিলিজ করলো তাদের অ্যাক্টিভিটিটা কে কন্ট্রোল করে? স্টোমাকে না এইচসিএল করেছে। যেহেতু এটা অ্যালকালাইন মিডিয়াম, তো এখানে স্টোমাকে আমাদের এইচসিএল এর পক্ষে করা সম্ভব নয়। তাই ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে আমাদের, ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে হচ্ছে আমাদের এন্টেরোকাইনেস। এখানটা এক রকমের লিকুইড রিলিজ হয়, এনজাইম বলা যেতে পারে, তার নাম হচ্ছে এন্টেরোকাইনেস। কোথায় লেখা? এখানে এন্টেরোকাইনেস। এই এন্টেরোকাইনেস ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে। তো এই যে আমাদের ট্রিপসিনোজেন আছে, এই ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে করে কোথায় নিয়ে যায়? ট্রিপসিনে। কি অ্যাক্টিভেট করে? সেটা হচ্ছে আমাদের এন্টেরোকাইনেস। এন্টেরোকাইনেস কোথায় নিয়ে গেল? ট্রিপসিনে নিয়ে গেল। এবারে দেখো, তাহলে একবার ট্রিপসিন তৈরি হয়ে গেলে বাকি যে রিমেনিং ট্রিপসিনোজেন আছে তাকেও ট্রিপসিনে নিয়ে যাবে। এই একই সিস্টেম স্টোমাকেও বলেছিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে বাকি যে ট্রিপসিনোজেন, রিমেনিং ট্রিপসিনোজেন, সেটা কিন্তু ট্রিপসিনের হেল্প নেবে, নিয়ে তৈরি হবে ট্রিপসিন। সব হচ্ছে আমাদের প্রোটিন ডাইজেশনে হেল্প করে। বাকি কি আছে? কাইমোট্রিপসিনোজেন। তো এটা ট্রান্সফার হবে, ট্রিপসিনের হেল্প নেবে। তাহলে কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন, ঠিক আছে। এবারে হচ্ছে প্রো কার্বক্সি পেপটাইডেস। তাহলে এটা হবে কার্বক্সি পেপটাইডেস। তাহলে এটা হচ্ছে পুরোটা উঠে যাবে, কার্বক্সি পেপটাইডেস হবে। তাহলে এখানে কি আসবে? ট্রিপসিন।
দেখে নাও। এবারে পড়ে আছে আমাদের প্রো ইলাস্টেস। তাহলে এই প্রো ইলাস্টেস কে তাহলে অ্যাক্টিভেট করে দেবে ট্রিপসিন। তৈরি হবে ইলাস্টেস। এই হচ্ছে পুরোপুরি ফাংশন যে আমাদের লিভারে কিভাবে, এই লিভারে বলছি আমার ডিওডি নামে এন্টেরোকাইনেজ রিলিজ হয়। সে প্রথমে ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে ট্রান্সফার করে, তারপর রিমেনিং ট্রিপসিনোজেনকে ট্রান্সফার করে ওই ট্রিপসিন নিজেই সেটা ট্রিপসিনে যায়। এবারে কাইমোট্রিপসিনোজেন, প্রো কার্বক্সি পেপটাইডেস, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এদিকে প্রো এলাস্টেস কে এলাস্টেস ট্রান্সফার করে ওই ট্রিপসিন। তাহলে এইভাবে আমাদের স্টোমায় আমাদের প্যানক্রিয়াস থেকে যে ডাইজেস্টিভ এনজাইম গুলো বেরোলো তাই সেগুলো অ্যাক্টিভেট হলো। অ্যাক্টিভেট হওয়ার পরে কিভাবে কাজ করবে সেটা আমরা ডিটেলে আসবো। আর এদিকে হচ্ছে এগুলো হরমোন আছে, সেই হরমোনগুলো একটু আগে ছিল মুছে দিয়েছি। তো ওভারঅল সেই কারণে আমাদের প্যানক্রিয়াসকে বলা হয় প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড। এবার দু রকমের এনজাইম আছে সেটা আসবো, তার আগে এটা একটু দেখে নাও তারপর আসছি। এবারে দেখো তাহলে ওটা দেখলে, এবার আমি যেটা বললাম যে প্রোটিয়েস যারা প্রোটিনকে ব্রেকডাউন করছিল তারা দু রকমের হয়। একরকম হলো আমাদের এন্ডোপেপটাইডেস আর একটা হচ্ছে এক্সোপেপটাইডেস। এবারে প্রোটিনকে ব্রেকডাউন করতে অ্যামিনো অ্যাসিড হবে, তার মানে প্রোটিন যখন ডাইজেস্ট হবে তখনই তো অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, তাই না? তাহলে অ্যামিনো অ্যাসিড যদি প্রোটিন ডাইজেস্ট হলে তৈরি হয় তাহলে একটা জিনিস তো এটা বোঝা যাচ্ছে যে অ্যামিনো অ্যাসিড গুলো জুড়ে জুড়েই তাহলে প্রোটিনের চেন মানে পলিপেপটাইড চেন তৈরি হয়, তার মানে সেটাই প্রোটিন তৈরি করে পরবর্তীকালে। ধরো এই একটা চেন আছে, এদিকে আরেকটা চেন আঁকছি। যদি কোনো একটা চেনকে মিডিল বরাবর কেটে দেওয়া হয়, ধরো এই মিডিল বরাবর এখানে আরেকটা করে নিই, ধরো এই মিডিল বরাবর কেটে দুটো ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এখানে 1 2 3 আর এদিকে 1 2 3। তাই যদি দুটো চেনে ভাগ হয়ে গেল তখন এটা বলবে এন্ডোপেপটাইডেস। তাহলে এন্ডোপেপটাইডেস যে এনজাইম সেটা মিডিল বরাবর বা এক্সাক্ট মিডিল না হলেও হবে, মানে ধার বরাবর নয়, মিডিল এখান থেকে হতে পারতো এখান থেকে হতে পারতো, যখন ব্রেকডাউন করে তখন তাকে বলা হয় সেটা এন্ডোপেপটাইডেস। আর যখন একদম সব থেকে লাস্ট অ্যামিনো অ্যাসিড মানে প্রথমে এটা কেটে যাবে, এটা রিলিজ হয়ে গেল, তারপর আবার এইটা কাটবে, তবে এটা আবার রিলিজ হবে, এইভাবে যখন এগোবে ধার বরাবর তখন সেটাকে বলা হবে এক্সোপেপটাইডেস। তাহলে তখন সেটাকে বলা হবে এক্সোপেপটাইডেস। ওই স্লাইডটা বলে দেওয়া যেত, কোনো কারণে মিস হয়ে গেল বা জায়গাও ছিল না, তো এখানে আমি বলে দিলাম যে পেপটাইডেস যেগুলো থাকবে একটা হচ্ছে এন্ডোপেপটাইডেস, এক্সোপেপটাইডেস। তাহলে এন্ডো কোনগুলো, যেগুলো মিডিল বরাবর বা মিডিলের কাছাকাছি অ্যামিনো অ্যাসিড গুলোকে ব্রেক করবে, আর এক্সোপেপটাইডেস মানে যেটা ধার বরাবর একটা একটা করে অ্যামিনো অ্যাসিডকে রিলিজ করবে পলিপেপটাইড চেন থেকে, তাকে বলা হবে এক্সোপেপটাইডেস। দেখে নাও। এবার দেখো, যেহেতু আমাদের প্যানক্রিয়াসটা মানে প্যানক্রিয়াসের ডাক গুলো আমরা দেখলাম, তারপরে আমাদের লিভার থেকে যে ডাক গুলো এলো দেখলাম, সেটা সবাই কিন্তু রিলিজ করলো ডিওডিনামে এসে। তো যেহেতু ডিওডিনামে এসে লিকুইড গুলো রিলিজ করে, তো আমরা এবার ডিওডিনামটাকে ওভারঅল একটা স্ট্রাকচার ওয়াইজ দেখে নিই, ঠিক আছে? তো দেখো এই হচ্ছে স্টোম্যাক, স্টোম্যাক থেকে যখন ফুড গুলো আসে, স্টোম্যাক থেকে যখন ফুড গুলো ডিওডিনামে আসে তখন কিন্তু মিডিয়ামটা হয়ে যেতে হবে অ্যালকালাইন, একটু আগেই বলছিলাম। কারণ অ্যালকালাইন মিডিয়াম যদি হয় তবে এখানে কি হবে, ফ্যাট ডাইজেশন হবে। কি হবে না, ফ্যাটের ডাইজেশন কিন্তু অ্যালকালাইন মিডিয়ামে হবে। এবারে সেই কারণে তাহলে এখানে এমন কোন গ্ল্যান্ড থাকবে ডিওডিনামে, তো যে গ্ল্যান্ডটা থেকে যে লিকুইডটা সিক্রেট হবে তাহলে সেটা তাহলে অ্যালকালাইন করতে হেল্প করবে। এখানে বাইল জুস এসেও অ্যালকালাইন করে মিডিয়ামটাকে, সেটা পরে আসবো। কিন্তু এই ডিওডিনামের নিজস্ব কিছু গ্ল্যান্ড থাকবে, যে গ্ল্যান্ডটা কি করবে আমাদের এই জায়গাটাকে অ্যালকালাইন করতে হেল্প করবে। তো সেই গ্ল্যান্ডের নাম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। কি নাম? ব্রুনার্স গ্ল্যান্ড। এবার ব্রুনার্স গ্ল্যান্ডটা কোথায় থাকে দেখো, ওভারঅল আমরা যদি হিস্টোলজি দেখি, হিস্টোলজি অফ আমাদের স্টোম্যাক বা হিস্টোলজি অফ ওভারঅল গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট আমরা ডিটেলে করব, পুরোটাই করব ডিটেলে, একটা ক্লাসে পুরো ডিটেলে আমরা হিস্টোলজি পড়বো। কিন্তু গ্ল্যান্ডের পজিশন কোথায় সেটা জানতে গেলে ওভারঅল একটা আইডিয়া লাগবে। তাই ধরো এইখানটায় যে লিউমেন আছে, লিউমেন মানে ফাঁকা জায়গাটা, মানে যার যেখানটায় সিক্রেশনটা হবে,
মানে এই জায়গাটা লুমেন, মানে এখানে মাস্কুলার, মানে এখানটায় লেয়ার গুলো আছে, এখানে লেয়ার গুলো আছে, তাহলে এই জায়গাটা লিউমেন। তাহলে এইটা যদি আমি লিউমেন ধরে নিই, লিউমেনের সাথে একদম এইখানটায় লিউমেনের সাথে এই অ্যাটাচ হয়ে আছে, এই যে জায়গাটা, এই যে অ্যাটাচ হয়ে আছে এইটা, তাহলে এর নাম হবে আমাদের মিউকোসা। মিউকোসার পরে আসবে সাবমিউকোসা, সাবমিউকোসার পরে মাসেল লেয়ার, মাসেল লেয়ারের পরে সেরোসা আউটার লেয়ার। তাহলে বুঝো ভালো করে, তাহলে মিউকোসা, সাবমিউকোসা, মাসেল লেয়ার বা মাস্কুলারিস, সেরোসা। এই যে লিউমেন থেকে আউটার রিজিয়নের দিকে মুভ করছে, পুরো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ম্যাক্সিমাম গ্ল্যান্ড, সব গ্ল্যান্ডই বলতে গেলে মিউকোসা লেয়ারে থাকে। তাহলে ধরো গ্ল্যান্ডগুলো এই কন্ডিশনে আছে, এইরকম ভাবে আছে, এটা যদি পে করে দেওয়া হয় তাহলে গ্ল্যান্ডটা তাহলে এইভাবে আছে, সব গ্ল্যান্ড তাহলে মিউকোসা লেয়ারে আছে, ম্যাক্সিমাম গ্ল্যান্ড, মানে ধরে নাও সব গ্ল্যান্ডই। কিন্তু একমাত্র এক্সেপশনাল দেখায়, সেটা হচ্ছে ডিওডিনাম, সেটা হচ্ছে সাব মিউকোসা লেয়ারে আছে। তার মানে গ্ল্যান্ডটা যদি ভেবে দেখো, যদি গ্ল্যান্ড ফর্মেশন এরকম ভাবে হতো, তাহলে এত ডিপলি এই গ্ল্যান্ডটা প্রেজেন্ট, এই গ্ল্যান্ডটা এতটা ডিপলি প্রেজেন্ট, যেটা আমি এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে সাব মিউকোসা লেয়ার থেকে এই গ্ল্যান্ডটা এই লিউমেনের দিকে আসছে, আর এটা লিউমেন, বুঝে গেল? তাহলে এইটাই এক্সেপশনাল গ্ল্যান্ড, এর নাম হচ্ছে সাবমিউকোসাল গ্ল্যান্ড। যেহেতু সাবমিউকোসা লেয়ারে আছে, তো এই গ্ল্যান্ডের নাম হচ্ছে আমাদের সাবমিউকোসাল গ্ল্যান্ড। তো এই যে সাবমিউকোসাল গ্ল্যান্ডের নাম হলো ব্রুনার্স গ্ল্যান্ড। এই ব্রুনার্স গ্ল্যান্ডের কাজ কি? ব্রুনার্স গ্ল্যান্ডের কাজ হচ্ছে অ্যালকালাইন মিউকাস সিক্রেশন করা। আমি বললাম না অ্যালকালাইন করতে হবে জায়গাটাকে, তাহলে অ্যালকালাইন মিউকাস সিক্রেশন করা। সেই কারণে আমি এখানে লিখে রাখলাম যে সাবমিউকোসাল গ্ল্যান্ড অনলি ফাউন্ড ইন ডিওডিনাম। তাহলে এই সাবমিউকোসাল গ্ল্যান্ড কিন্তু আর অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না, এটা শুধুমাত্র ডিওডিনামে দেখতে পাওয়া যায়, এবং যার সিক্রেশনটা হচ্ছে অ্যালকালাইন মিউকাস, যেটা কি করে এই মিডিয়ামটাকে অ্যালকালাইন করতে হেল্প করে। এটা ছাড়া আরেকজন হেল্প করে, সেটা হলো আমাদের বাইল জুস। কেন বাইল জুসে বাইকার্বনেট আয়ন আছে HCO3-, সেটা কি করে অ্যালকালাইন করতে হেল্প করে। তাহলে এটাও কিন্তু অনেকটা, মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু অ্যালকালাইন মিউকাস কি করে, ডিওডিনামের এই অ্যাটমোস্ফিয়ারটাকে অ্যালকালাইন করে। কারণ স্টোমাকে দেখতেই পাচ্ছ 1.8 pH, যেখানে অ্যাসিডিক মিডিয়াম। তাহলে এটা কি ছিল? এটা ছিল অ্যাসিডিক মিডিয়াম, এটা ছিল অ্যাসিডিক মিডিয়াম। কিন্তু এখানে কি হয়েছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা অ্যালকালাইন মিডিয়াম, 7.7 এর উপরে উঠে গেছে, মানে এটা অ্যালকালাইন মিডিয়াম। অ্যালকালাইন মিডিয়াম। তো এই হলো আমাদের ওভারঅল ডিওডিনাম। এবার আমরা স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের পার্ট গুলো দেখবো, ঠিক আছে? আজকে ওই পর্যন্ত করবো, তারপর ডিটেলে আমরা ধীরে ধীরে হিস্টোলজি পড়বো, ঠিক আছে? আমাদের ডাইজেশন কিভাবে হয় সেগুলো দেখবো, অ্যাবজর্পশন কিভাবে হয় সেগুলো নেক্সট ক্লাসে আসবো। তাহলে এইটা ওভারঅল আমাদের ডিওডিনামে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ব্রুনাস গ্ল্যান্ডের জন্য এটা আমি আলাদা করে পড়ালাম, এটা তোমরা একবার দেখে নাও। আরেকটা জিনিস বলতে মিস হয়ে গেল, এই যে আমাদের মাসেল লেয়ারের দুটো ভাগ আছে, ইনার সাইডে আছে ইনার সার্কুলার মাসেল, আর আমাদের আউটার সাইডে আছে আউটার লংগিটুডিনাল মাসেলস। এনসিআরটি খুললেই তোমরা ছবি পেয়ে যাবে, তাও আমি এটা ডিটেলে ছবি এঁকেই করাবো, ঠিক আছে? তাহলে এটা ইনার সার্কুলার, আউটার লংগিটুডিনাল মাসেল। তাহলে এরকম তাহলে পড়লে কেমন হবে, মিউকোসা, সাবমিউকোসা, ইনার সার্কুলার মাসেল, আউটার লংগিটুডিনাল মাসেল আর সেরোসা। তো এইভাবে ওভারঅল পুরো ডাইজেস্টিভ সিস্টেম থেকে, আমার পুরো ডাইজেস্টিভ সিস্টেম মিন্স গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে হিস্টোলজিটা ওভারঅল কিন্তু এরকম। শুধু স্টোমাকে একটু এক্সেপশনাল আছে, সেটা স্টোমাক করবো যখন বলে দেবো, মানে হিস্টোলজির সময় বলে দেবো। আর এটা হচ্ছে আমাদের ডিওডিনাম, যেখানে আমাদের ব্রুনাস গ্ল্যান্ডের জন্য এইটা করানো, তোমরা একটু দেখে নাও। এবারে দেখে নাও স্মল ইন্টেস্টাইন। তা ধীরে ধীরে আমরা ডিওডিনাম থেকে ঢুকলাম। প্রথমে আমরা লিভারটা দেখেছি আগের ক্লাসে, প্যানক্রিয়াস হলো, আমাদের ডিওডিনামের স্ট্রাকচারটা দেখলাম। তারপরে ওভারঅল একটা স্মল ইন্টেস্টাইন কি আছে আমরা দেখে নিই। তারপরে আমরা ধীরে ধীরে স্মল ইন্টেস্টাইন থেকে যাবো লার্জ ইন্টেস্টাইন, এবং ফাইনালি দেখবো যে স্টোমাকের স্ট্রাকচারটা কেমন, মানে হিস্টোলজি নয়, স্ট্রাকচারটা কেমন, সেই মতো আমরা ক্লাসটা আজকে এন্ড করবো। তো এটা হলো আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের একদম ফার্স্ট পার্ট, এটা সব থেকে স্মলেস্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের ডিওডিনাম, ঠিক আছে? তারপর হচ্ছে জেজুনাম, এই যে রেড কালারের দেয়া। তারপর হচ্ছে আমাদের ইলিয়াম। তাহলে ইন্টেস্টাইনের তিনটে পার্ট, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। এবারে দেখো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ডিওডিনাম এর মানে কি, এর মানে হচ্ছে সি শেপ, মানে এটা সি শেপ স্ট্রাকচার। জেজুনাম, তো জেজুনামের মানে কি, জেজুনাম হচ্ছে লং কয়েল মিডল পোর্শন। তাহলে এই যে আমাদের ডিওডিনামটা দেখতে আমাদের সি শেপ, জেজুনামটা দেখতে কেমন,
লং কয়েল, এটা হচ্ছে মিডিল পোর্শন। তারপর ইলিয়াম আছে, এটা হচ্ছে আমাদের হাইলি কয়েল। তাহলে এটা যদি জিজ্ঞেস করে স্মল ইন্টেস্টাইনের মধ্যে সব থেকে হাইলি কয়েল পোর্শন কোনটা, তখন কিন্তু লিখতে হবে ইলিয়াম। এবারে ডিওডিনামের মিনস, ডিওডিনাম মানেটা কি সেটা দেখুন। ডিওডিনাম মিনস হচ্ছে আমাদের 12, এটা কিন্তু নিটে এসেছিল। ডিওডিনাম মানে 12, জেজুনাম মানে হচ্ছে এমটি। যদি কোনো ডেড বডি দেখা যায় কখনোই তার ডেডুনাম, আমাদের জেজুনামের মধ্যে ফুড পাওয়া যায় না, সেই জন্য জেজুনাম মানে হচ্ছে এমটি। কেন, কোনো মানুষ বেঁচে থাকতেও তারা জেজুনাম কেটে দেখা হবে না, কোন ডেড বডিকে সেকশন করলে দেখা গেছে জেজুনাম সবসময় এমটি থাকে। আর হচ্ছে লেন্থ ইজ অ্যাবাউট 3.5 লিভিং পার্সন। যদি ওভারঅল দেখা যায় যে স্মল ইন্টেস্টাইনের লেন্থ সেটা হচ্ছে 3 মিটার, 3 মিটার। কিন্তু যদি কোনো কারণে ডেড বডি চেক করা হয় তাহলে এইটা দেখো, লেন্থ ইজ অ্যাবাউট 6.5 মিটার ইন ক্যাডাভার। ক্যাডাভার মানে হচ্ছে আমাদের ডেড বডি। তা ডেড বডির মধ্যে যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এটা 6.5 মিটার। অ্যাকচুয়ালি কি হয়, মরে গেলে রাইগার মোটর স্টার্ট হয়ে যায় এবং বডির যে মাসেলস গুলো ধীরে ধীরে রিল্যাক্স করে যায়। যখন ওরা রিল্যাক্স হয়ে যায় মাসেলস গুলো, তখন হচ্ছে সাইজটা ডবল হয়ে যায় প্রায়। আমাদের লিভিং অবস্থায় 3 মিটার, ডেড বডির ক্ষেত্রে 6.5 মিটার। বোঝা গেল? এবারে দেখো, এই যে স্মল ইন্টেস্টাইন এর ভিতরে যদি আমরা দেখি কেটে, দেখা যায় ফোল্ড আছে, ফোল্ড আছে। ফোল্ড গুলোর নাম হচ্ছে প্লিকা সার্কুলারিস। তাহলে ফোল্ড গুলোর নাম প্লিকা সার্কুলারিস, প্লিকা সার্কুলারিস এরকম ফোল্ড গুলো। ফোল্ডের উপরে যে ফোল্ড গুলো থাকে তাকে বলা হয় কিন্তু ভিলি। তাহলে কি হলো, প্রথম যে ফোল্ডটা থাকে, অনেকে ভাবে ফার্স্ট যে ফোল্ড থাকে সেটাই ভিলি, তার উপরে থাকে মাইক্রোভিলি। অ্যাকচুয়ালি ওরকম নয়। তাহলে ফার্স্ট যে ফোল্ড, এই ফোল্ডটাকে বলা হয় প্লিকা সার্কুলারিস। এবং এর খাঁজ থেকে হচ্ছে আমাদের এই ইন্টেস্টাইনের নিজস্ব যে এনজাইম, সেটা যেমন প্যানক্রিয়াটিক জুস ছিল, এটা ইন্টেস্টাইনের নিজস্ব এনজাইম গুলো বেরোয়, সেটা আমরা ওই রাইট সাইডে আছে দেখে নেবো। তার উপরে যে খাঁজগুলো আছে এটাকে বলা হচ্ছে আমাদের ভিলি। বোঝা গেল? তাহলে প্লিকা সার্কুলারিস এর খাঁজে এইখানটায় যে গ্ল্যান্ড গুলো থাকে, সেই গ্ল্যান্ড গুলো বলে ক্রিপ্টস অফ লিভার কুইন। ক্রিপ্ট অফ লিভার কুইন, এই যে লেখা আছে দেখো। তাহলে এইটা একটা হচ্ছে আমাদের প্লেকা সার্কুলারিস, এগুলো সব ভিলি। আর দুটো প্লেকা সার্কুলারিস এর যে জয়নিং, তার ভিতরের দিকে গ্ল্যান্ড গুলো থাকে, এটা হচ্ছে ডাক্ট। এই গ্ল্যান্ডের ডাক্ট, এটা হচ্ছে গ্ল্যান্ডটা। এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে ক্রিপ্টস অফ লিভার কুইন। এবার এই যে ক্রিপ্টস অফ লিভার কুইন, এই যে এনজাইম বার করছে তাকে বলে ইন্টাস্টিনাল জুস। তাহলে একে কি বলা হবে? ইন্টাস্টিনাল জুস বলা হবে। সেই ইন্টাস্টিনাল জুসের আবার একটা নাম আছে, বলছি ইন্টাস্টিনাল জুস ইজ অলসো নোন অ্যাজ সাক্কাস এন্টেরিকাস। তাহলে সাক্কাস এন্টেরিকাস হচ্ছে ইন্টেস্টিনাল জুসের নাম। তাহলে এইটুকুনি নলেজ মোটামুটি থাকলেই হবে যে এটা আমাদের স্মল ইন্টেস্টাইন, তার মধ্যে ডিওডিনাম সি শেপড হয়, এর মানে হচ্ছে 12। জেজুনাম হচ্ছে কয়েল মিডল পোরশন যেটা এমটি থাকে, ইলিয়াম হচ্ছে হাইলি কয়েল। ঠিক আছে? আর ওভারঅল যদি স্ট্রাকচার দেখা যায় সেটা 3 মিটার ইন দা লিভিং, আর যদি ডেড হয়ে যায় তাহলে ক্যাডাভারের ক্ষেত্রে দেখা যাবে 6.5 মিটার। আর এর সেকশন করলে ভিতরে দেখা যায় প্লেকা সার্কুলারিস, তার উপরে থাকে ভিলি, ভিলের উপরে থাকে মাইক্রোভিলি, সেটা মুছে আমি দেখাচ্ছি। তাহলে এটা হলো আমাদের, তাহলে কি হয়ে গেল ভিলি। এবার দুটো প্লেকা সার্কুলারিস এর মাঝখানে যে গ্ল্যান্ড গুলো ফর্মেশন হয় তাকে বলা হয় ক্রিপ্ট অফ লিভার কুইন। বোঝা গেল? তো এই পর্যন্ত দেখে নাও। এবার যদি আমরা একটু এটা মুছে দিই, দেখে নাও। এবার আই থিঙ্ক দেখা হয়ে গেছে, এবার মুছে দিচ্ছি। যে আমরা যে বারবার বলি স্কোয়ামাস এপিথেলিয়াম, ব্রাশ বর্ডার যে এপিথেলিয়াম থাকে স্মল ইন্টেস্টাইনে, সেটা কিভাবে থাকে একটু দেখে নি। যা সারফেস এরিয়া বাড়াতে হেল্প করে। এটা তো হয়ে গেল প্লেকা সার্কুলারিস। এর উপরে থাকে আমাদের ভিলিগুলো থাকে, এইভাবে এর উপরে ভিলিগুলো থাকে। এবার যদি দেখা যায় এর উপরে থাকে মাইক্রোভিলি, যেটা ব্রাশ বর্ডার এপিথেলিয়াম দিয়ে তৈরি। এইভাবে থাকে। তো দেখো সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, মানে এত বেশি ফোল্ড এসে যাচ্ছে। এর ফলে কোনো ফুড যখন এটাকে অ্যাবজর্ব করতে আসবে, মানে অ্যাবজর্পশন হবে, তখন এই সারফেস এরিয়া বেড়ে থাকার জন্য কি এটা অ্যাবজর্ব করতে হেল্প হয়। তাহলে একদম প্রথমে থাকে প্লেকা সার্কুলারিস, তার উপরে যে ফোল্ড থাকে তাকে বলা হয় ভিলি। ভিলির উপরে থাকে হচ্ছে আমাদের মাইক্রোভিলি। তাহলে এটা যদি ভিলি হয় তাহলে এই সরু সরু গুলো এটা হবে মাইক্রোভিলি।
মাইক্রোভিলি হচ্ছে থাকে বলে সারফেস এরিয়া অনেকটা বেড়ে যায়। এটা ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, ঠিক আছে, দেখে নেবে। টিস্যু যখন পড়ানো হবে তখন বলা হবে যে কোন কোন জায়গায় বডিতে কোন কোন এপিথেলিয়াম থাকে বা আদার্স যে কানেক্টিভ টিস্যুগুলো কোথায় থাকে সেটা আমরা দেখবো, ঠিক আছে, দেখে নাও। এবারে দেখে নাও লার্জ ইন্টেস্টাইনের বিভিন্ন পার্টের নাম। তো এগুলো ওভারঅল একটা আইডিয়া থাকা উচিত, তাই করানো হয়। যেগুলো মেডিকেল এইভাবে দেবে না, মানে পিকচার স্টাডিতে দিতে পারে, কিন্তু আমরা যেহেতু আমাদের জিআই ট্র্যাক পড়ছি, তো ওভারঅল বিভিন্ন পজিশনের নামটা একবার জানতে হবে, তাহলে পরবর্তীকালে যখন ফাংশন হবে তখন এগুলো আমাদের হেল্প হয়। তো এটা কি হয়, আমাদের এই যে উপর বরাবর উঠছে এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই যে লার্জ ইন্টেস্টাইনটা উপর বরাবর উঠছে তাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন। এবারে এটা যখন এইভাবে যাচ্ছে কোলনটা, তখন তাকে বলা হয় ট্রান্সভার্স কোলন। যখন এইভাবে নামছে তখন তাকে বলে ডিসেন্ডিং কোলন। তাহলে অ্যাসেন্ডিং কোলন হয়ে গেল, ডিসেন্ডিং, আর লাস্টে একটা যে চারটে ভাগ কোলনে, এটা হচ্ছে আমাদের সিগময়েড কোলন, এটা আমাদের সিগময়েড কোলন, ঠিক আছে। এবারে দেখো কোলনের ঠিক নিচের সাইডে এটাকে বলা হচ্ছে রেকটাম, যেখানে আমাদের স্টুল গুলো গিয়ে স্টোর হয়, আর অ্যানাস যেখান থেকে বাইরে বেরিয়ে যায়, এটা হচ্ছে আমাদের অ্যানাস হলো। এবারে বলছে স্মল ইন্টেস্টাইন যে জায়গায় এসে আমাদের অ্যাড হচ্ছে আর কি, যে জায়গায় এসে স্মল ইন্টেস্টাইনটা লার্জ ইন্টেস্টাইনে এসে মিশছে। ওভারঅল এগুলো যা দেখলাম সব মিলে কিন্তু আমাদের লার্জ ইন্টেস্টাইন, শুধুমাত্র কোলন নয় বা শুধুমাত্র আমাদের রেকটাম নয়, অ্যানাস নয়, ওভারঅল সব মিলে আমাদের লার্জ ইন্টেস্টাইন। এবারে বলছে যে জায়গায় স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এসে মিশছে তাকে বলা হচ্ছে সিকাম। আর সিকামের ঠিক নিচে আমাদের এই এই আঙুলের মতো দেখতে একটা বেরিয়ে থাকে, তাকে বলে অ্যাপেন্ডিক্স। এগুলো সব ভেস্টিজিয়াল অর্গান, আগেও বলেছিলাম। ভেস্টিজিয়াল অর্গান কোনগুলো, যে অর্গানগুলো এখন আমাদের বডিতে আছে কিন্তু এর কোনো ফাংশন নেই, কিন্তু আগের ফাংশন ছিল কিন্তু এখন আর ফাংশন নেই, সেইগুলোকে বলা হয় আমাদের আমাদের ভেস্টিজিয়াল অর্গান। তার একটা এক্সাম্পল হচ্ছে অ্যাপেন্ডিক্স, হয়ে গেল। এবারে এই যে সরু ফিতের মতো গেছে, এই ফিতেগুলোর নাম হচ্ছে আমাদের টিনিয়া কোলাই, দেখে নেবে ফিতেগুলোর নাম। আর এই যেরকম খাঁজ খাঁজ হয়ে আছে না, এগুলোকে বলা হয় হস্ট্রা, এগুলোকে বলা হয় হস্ট্রা, বোঝা গেল। তাহলে ওভারঅল দেখে নেবে ট্রান্সভার্স কোলন। হ্যাঁ, এবার এটা দেখো লার্জ ইন্টেস্টাইন মানে লার্জ কিন্তু নয়, সব থেকে লংগেস্ট পোর্শন অফ আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইজ স্মল ইন্টেস্টাইন। তাহলে এটার নাম লার্জ হলো কেন, তার কারণ হচ্ছে এটা চওড়ায় মোটা। স্মল ইন্টেস্টাইন চওড়ায় সরু, কিন্তু এটা চওড়ায় অনেকটা মোটা, তাই একে বলা হয় আমাদের হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তো দেখে নাও একবার ছবিটা। লার্জ ইন্টেস্টাইনে কয়েকটা ফাংশন আমরা দেখে নিই। এক, এটা স্টোরেজ অফ আনডাইজেস্টেড ফুড, সেই জন্য এটি এক্সক্রিটরি প্রোডাক্ট নয়। অ্যাবজর্পশন অফ ওয়াটার, অ্যামোনিয়া, আয়নস অ্যান্ড ভিটামিনস, এটা জানে সবাই। সিক্রেশন অফ বাইকার্বনেট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। এন্ড হচ্ছে মিউকাস টু নিউট্রালাইজ দ্য অ্যাসিডিটি প্রডিউস বাই দ্য ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া যে অ্যাসিডিটি ক্রিয়েট করে সেটাকে নিউট্রালাইজ করার জন্য বাইকার্বনেট, আয়ন আর মিউকাস সিক্রেশন করে লার্জ ইন্টেস্টাইন। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি বলেছিলাম যে লিভারে যে বিলিরুবিন বিলিভার্ডিন এলো, তারা কিন্তু লার্জ ইন্টেস্টাইনে স্টার্কোবিলিনে ট্রান্সফার হয়ে যায়। তো সেইটা দেখো, বলছে ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া ইকোলাই কনভার্ট দ্য বিলিরুবিন ইনটু হবে একটা কনভার্ট দ্য বিলিরুবিন ইনটু স্টার্কোবিলিনোজেন। তাহলে বিলিরুবিনকে কনভার্ট করে কোথায়, স্টার্কোবিলিনোজেন। ওই ব্যাকটেরিয়া কি ইকোলাই, আরো ব্যাকটেরিয়া আছে, সেই স্টার্কোবিলিনোজেন কনভার্টেড ইনটু দা স্টার্কোবিলিনস উইথ দ্য হেল্প অফ অক্সিজেন। তাহলে এটাই আমাদের পটির কালার যে একটা ইয়েলোইশ ভাব থাকে, সেটা হচ্ছে এই স্টার্কোবিলিনের জন্য, যেটা এসছে করতে হয় হিমোগ্লোবিন ব্রেকডাউন করেছে কোথায় না স্প্লিনে। গ্রেভিয়ার্ড অফ দ্য আরবিসি কাকে বলে, স্প্লিন, সেখান থেকে ওটা লিভারে এসছে, লিভার সেটাকে ব্রেক করেছে, গ্লোবিন পোর্শনটাকে নিয়ে গেছে আমাদের গ্লুকোজে, আর হিম পোর্শনটাকে ব্রেকডাউন করে ইউরোক্রোম আর স্টার্কোবিলিনোজেন। এবার ইউরোক্রোমটা ইউরিনের কালার ঠিক করে, আর স্টার্কোবিলিনোজেনটা কি হলো পরবর্তীকালে আমাদের ট্রান্সফার হয়ে গেল স্টার্কোবিলিনস। এটা হচ্ছে আমাদের যে পটির কালার থাকে সেটা হচ্ছে কন্ট্রোল করে। এই হচ্ছে ওভারঅল লার্জ ইন্টেস্টাইনের ফাংশন, একবার দেখে নেবে। তাহলে আজকের ক্লাসের ফাইনাল টপিক দেখে নাও, স্টোমাকের বিভিন্ন পার্ট এবং স্ট্রাকচার। তো ইসোফেগাস থেকে
আমাদের যে খাবার খেলাম সেটা তো আমাদের ফুড ফাইভ বা ইসোফেগাস থেকে আমাদের স্টোমাকে ঢুকলো। সেই ইসোফেগাস থেকে যখন স্টোমাকে ঢোকে সেখানে একটা স্পিংটার থাকে, সেই স্পিংটারের নাম হচ্ছে আমাদের কার্ডিয়াক স্পিংটার। এটা একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইসোফেগাস থেকে যখন খাবারটা আমাদের স্পিংটার কেন থাকে, যাতে ফুডটা একদিকে মুভ করতে পারে, ব্যাক সাইডে আসতে না পারে। তো একটা ইসোফেগাস থেকে যখন ফুডটা ভিতরে ঢোকে তখন এখানে একটা স্পিংটার আছে, তার নাম হচ্ছে কার্ডিয়াক স্পিংটার। সেম আরেকটা ব্যাপার আছে, যখন আমাদের ওই স্টোম্যাকে খাবারটা, অ্যাকচুয়ালি স্টোম্যাকে যে খাবার থাকে তাকে বলা হয় কাইম। কি বলা হয়? কারণ বাক্কাল ক্যাভিটি যেটা থাকে সেটাকে বলেছিলাম হচ্ছে বোলাস। তো বোলাসের সাথে যখন অ্যাসিড মিডিয়াম মিশে যায় তখন তাকে বলা হয় কাইম। এই কাইম যখন ডিওডিনামে আসে তখন এইখানটায় একটা স্পিংটার থাকে, এই জায়গাটায়, তার নাম হচ্ছে পাইলোরিক স্পিংটার। বোঝা গেল? তো এটা কার্ডিয়াক স্পিংটার, এটা পাইলোরিক স্পিংটার। ব্যাপারটার নাম কেন হলো? একটা স্টোম্যাকের এই যে পোর্শনটা এতটা, এটাকে বলা হয় কার্ডিয়া। যেহেতু কার্ডিয়া রিজিয়নে স্পিংটার আছে তাই নাম কার্ডিয়াক স্পিংটার। এবার এই রিজিয়নটার নাম হচ্ছে ফান্ডাস, এটাকে বলা হচ্ছে বডি, আর এটাকে বলা হচ্ছে পাইলোরাস। যেহেতু এর নাম পাইলোরাস তাই স্পিংটারের নাম হচ্ছে পাইলোরিক স্পিংটার। এটা ওভারঅল যে আমাদের স্টোম্যাকের ভিতরে খাবার কিভাবে আসছে এবং সেখান থেকে কিভাবে ডিওডিনামে আসছে। আর এখানে পিএইচ তো বারবার বলে এসেছি, এটা 1.8 পিএইচ হয়ে গেল। এইচটা বড় দেবে, 1.8 পিএইচ। এবারে হয়েছে কি, এই স্টোমাকের ভিতরে বিভিন্ন গ্ল্যান্ড আছে, এখানে গ্ল্যান্ড আছে, ঠিক আছে, এখানে গ্ল্যান্ড আছে, এরকম গ্ল্যান্ড আছে। তো এই যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডে কয়েক রকম সেল থাকে। যেমন এক নম্বর আছে মিউকাস নেক সেল, যে কি করে প্রডিউস মিউকাস। কেন মিউকাস করে আমি আসছি। চিপ সেল, 2 নম্বরে চিপ সেল, এর কাজ কি হচ্ছে আমাদের লাইপেজ পেপসিনোজেন ইনঅ্যাক্টিভ কন্ডিশনে বের করে। তারপরে আছে আমাদের প্যারাইটাল সেল, প্যারাইটাল সেলের কাজ কি আমাদের এইচসিএল ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে আমাদের এক্সট্রিনসিক ফ্যাক্টর কি হচ্ছে আমাদের B12, তাই তো, আমাদের হচ্ছে আমাদের তাকে অ্যাবজর্ব করতে হেল্প করে। জি সেল থাকে, তার কাজ হচ্ছে আমাদের গ্যাস্ট্রিন হরমোন রিলিজ করা, যেটা হচ্ছে ঠিক করবে যে আমাদের এনজাইম গুলো কিভাবে কাজ করবে, যেটা স্টোম্যাক থেকে রিলিজ হচ্ছে। বোঝা গেল? ব্যাপার হচ্ছে যে মিউকাস নেক সেল কেন আছে বলছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এইখানটায় যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এইচসিএল। এইচসিএল না হলে তো এই মিডিয়ামটা অ্যাসিডিক হবে না। তো সেই এইচসিএল বের করে প্যারাইটাল সেল। এবারে প্যারাইটাল সেল যে এইচসিএল বের করে তার পিএইচ দেখেই বুঝতে পারছি 1.8। এতে কি হয়, স্টোম্যাকটা হচ্ছে মানে স্টোম্যাকের মাসেল নষ্ট হয়ে যেতে পারে, মানে স্টোম্যাকের হচ্ছে কি বলবো মানে ক্ষতি হতে পারে। তো সেই জায়গায় মাসেল গুলো ড্যামেজ হতে পারে, সেই কারণে ওই সেল এইচসিএল বের করার আগে সেখানে মিউকাস যে নেক সেল আছে না, তারা কি করে একটা মিউকাসের লেয়ার বানিয়ে দেয়। তারা কি করে এই এর উপরে একটা মিউকাস এরকম লেয়ার বানিয়ে দেয়, মিউকাস একটা লেয়ার এরকম বানিয়ে দেয়। তো এইগুলো সব মিউকাস দিয়ে ঘিরে আছে, এগুলো সব মিউকাস দিয়ে দেওয়া আছে। যেহেতু এখানে হাই কনসেন্ট্রেশনে মিউকাস আছে, তাহলে এই সিএলটা যখন এখানে থাকে সেটা কি হয়, এই মাসেলের সাথে টাচে আসতে পারে না, ঠিক আছে, মাসেলের সাথে। তাহলে এই লেয়ার গুলো তো এরকম ভাবে মাসকুলার, এটা এরকম মাসকুলার, তো এদিকেও আছে এরকম। তাহলে এই মাসেলের সাথে টাচে কেন আসতে পারে না, কারণ মিউকাস নেক সেল এখানে মিউকাসের একটা লেয়ার দিয়ে দেয়। তো মিউকাসের লেয়ার থাকার জন্য হাই কনসেন্ট্রেশনে যে এইচসিএল আছে সেই এইচসিএল কি করে এই যে মাসেল গুলোকে ড্যামেজ করতে পারে না। বোঝা গেল? তো ওভারঅল হচ্ছে এই আমাদের স্টোম্যাক এবারে কিভাবে কি কাজ করে। যেমন এইচসিএল কি করে, এইচসিএল এর মেন কাজ হচ্ছে এই যে পেপসিনোজেন বেরিয়েছে না, এই পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে পেপসিনে নিয়ে যাওয়া। রিমেনিং যে পেপসিনোজেন পড়ে থাকবে, ওই যে পেপসিন তৈরি হলো সে কি করবে, বাকিটাকেও অ্যাক্টিভেট করে দেবে। বোঝা গেল? মানে ব্যাপারটা এরকম বলতে চাইছি, এটা মুছে দিচ্ছি আমি। তো এটা কার্ডিয়াক স্পিংটার এখানে থাকে, এটা ডিওডিনামে এন্ট্রি করার সময় ফুডটা পাইলোরিক স্পিংটার থাকে। সেলগুলোর নাম মিউকাস নেক সেল, প্রডিউস মিউকাস। চিপ সেল থাকে পেপসিনোজেন আর লাইপেজ কে রিলিজ করায়। প্যারাইটাল সেল থাকে যে কি করে এইচসিএল কে রিলিজ করায়। আর জি সেল থাকে যেটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন কে রিলিজ করে। বিভিন্ন হরমোন নিয়ে পড়বো যেটা ডাইজেশনে আছে। তো এবারে যেটা বলছিলাম যে কিভাবে কি অ্যাক্টিভেশন হয়, ওভারঅল আরেকবার লাস্টবার বলে দিচ্ছি, দিয়ে এই ক্লাসটা আজকে আমাদের শেষ হয়ে যাবে। বুঝতে পারছি ক্লাসটা একটু বড় হয়ে গেছে, কিন্তু তোমরা এটা করবে, খুবই ইম্পর্টেন্ট সব ইনফরমেশন দেওয়া আছে, খাতায় নোট করবে, তোমাদেরই হেল্প হবে। বলছি আমাদের যে পেপসিনোজেন বেরোলো, এই যে পেপসিনোজেন, তাহলে সেটাকে কি হয়, এইচসিএল দিলে কি হয়, পেপসিন তৈরি হয়, পেপসিন। এবার যে রিমেনিং পেপসিনোজেন আছে,
সেকেন্ডটা ওই পেপসিনি লাগবে, তাহলে এইটাকে ট্রান্সফার করবে কোথায়, পেপসিনে। এই হচ্ছে ওভারঅল আমাদের HCl কাজ, এইভাবে কাজ করে, ঠিক আছে। তো এই হলো আমাদের স্টোম্যাক। তো তোমরা স্টোম্যাককে বলা হয়, গ্যাস কেন বলা হয় দেখে নেবে। তো আজকে ক্লাসে আমরা অনেকগুলো স্ট্রাকচার করলাম, স্টোমাকের স্ট্রাকচার, স্মল ইন্টেস্টাইন স্ট্রাকচার, লার্জ ইন্টেস্টাইন স্ট্রাকচার, প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড কেন বলা হয়, ঠিক আছে। ডিওডিনামে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো কিন্তু আজকে ক্লাসে প্রায় কভার করলাম। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, শেষ থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগের যে ভিডিওগুলো আছে পার্ট 1, 2, 3, এটা 4 নাম্বার ক্লাস হয়ে গেল, পার্ট 4 সেগুলো সব করো। আই থিঙ্ক তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে সেরকম কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করো, যত শেয়ার করবে আরো অনেকের হেল্প হবে। যারা বাংলা মিডিয়ামে পড়ছে বা যেখানটায় ডিটেলে এরকম পড়তে সুবিধা পাচ্ছে না, তো তারা প্রত্যেকেই ক্লাসগুলো ফলো করতে পারে। তো এগুলো ফলো করলে কি হবে, এটা একটা যেহেতু মাস্টার কোর্স, সে যে কোনো স্যারের কাছে পড়ার পরেও যদি এই কোর্সটা নেয় বা এই কোর্সটা যদি সে কন্টিনিউ করে, তাহলে অ্যাটলিস্ট তার বায়োলজিতে কোনো অসুবিধা থাকবে বলে আমার মনে হয় না। যতটা পসিবল আমি করাবো। আগে একটা করে ক্লাস করাচ্ছিলাম, এখন সময় বার করে 2টো করে ক্লাস করাবার চেষ্টা করছি। তো যাতে তোমাদের আরো বেশি পরিমাণে হেল্প হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করার অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে লাইভে এসে যে এমসিকিউ টেস্ট গুলো নেবার ব্যাপার থাকে সেটা কিন্তু করা যাচ্ছে না। হ্যাঁ, তো শেষে বলবো যে সকলে ভালো থাকো। সময়ের ভ্যালু কিন্তু খুব ইম্পর্টেন্ট। যত তুমি সময়কে নষ্ট করবে, পরীক্ষা থেকে তুমি তত বেশি পিছিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কেন না, এই যে 20 লাখ ছেলে হয়তো ফর্ম ফিল আপ করবে, একটা ডেট মিস করা মানে তোমার হাত থেকে অনেকটা সময় পেরিয়ে যাবে। তো সেই কারণে সময় নষ্ট না করে যার কাছে যা মেটেরিয়ালস আছে, যে যেভাবে প্র্যাকটিস করছে সেইভাবে প্র্যাকটিসটা চালিয়ে যাও। আমাদের ক্লাস তো থাকলোই লার্নিং এর তরফ থেকে, যাতে আরো একটু অ্যাডভান্স ভাবে তোমাদের হেল্প করা যেতে পারে। তবেই কিন্তু একটা সময় গিয়ে মেডিকেলে কিন্তু আমার এমসে নামটা আসবে। অনেক পরিশ্রমের ফলে এই জায়গাটা আসবে, এটা কিন্তু মামার বাড়ি মোয়া নয় যে চাইলেই এসে যাবে। অনেক পরিশ্রম, অনেক স্যাক্রিফাইস, অনেক কিছুর পরে মেডিকেলে কিন্তু র্যাঙ্কটা আসবে। তার জন্য একটাই দরকার, সেটা হচ্ছে একদম মন স্থির করে তার প্রিপারেশন নেওয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এতটা লেভেল পর্যন্ত করে রাখা যেন পরীক্ষার দিন গিয়ে মনে না হয় যে আমার কোনো না কোনো জায়গায় একটু হলেও গ্যাপ থেকে গেল। এইটুকুনি বলা অ্যাজ এ টিচার আমি তোমাদের বলতে পারি, মোটিভেট করতে পারি। কাজটা তোমাকে নিজেকেই করতে হবে। তো সকলে ভালো থেকো, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, যে যে জায়গায় পড়ছো, যে মেটেরিয়াল পড়ছো মন দিয়ে প্রিপারেশন নাও, এমসিকিউ সলভ করো। একসাথে অবশ্যই আমরা মেডিকেলে র্যাঙ্ক আনবই, এইটুকুনি আমি বলতে পারি। আর ভিডিওটা যারা দেখছো তাদের যদি উপকার হয়, হেল্প হয়, তারা অবশ্যই শেয়ার করবে। আর থ্যাংক ইউ, আমার ক্লাস যারা কন্টিনিউ করছে এবং যারা মেসেজ করছে তাদেরকে থ্যাঙ্কস। ঠিক আছে, সবাই ভালো থেকো।